ওসমান হাদির মৃত্যুর পর এখনো পর্যন্ত উত্তাল রয়েছে বাংলাদেশ, আর সেই পরিস্থিতি নিয়েই আতঙ্কে ওপার বাংলার হিন্দুরা। ঘোজাডাঙ্গা সীমান্তে সেখানে পদ্মাপাড়ের সংখ্যালঘুরা ভারতে আসার হিড়িক পড়েছে বাংলাদেশি হিন্দুদের মধ্যে। ভারতে আসার হিড়িক সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন যে বাংলাদেশের সেখানেই ওসমান হাদির মৃত্যুর পর যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানেই সংখ্যালঘু দীপু দাস তাকে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, আর তারপরেই সেখানে আতঙ্ক গ্রাস করেছে সংখ্যালঘুদের। বাংলার ওপার বাংলার হিন্দুরা তারা ঘোজাডাঙ্গা সীমান্তে ভিড় জমাচ্ছেন। সেই দেশ থেকে এদেশে আসার জন্য তারা ভিড় জমিয়েছেন সীমান্তে, এবং ভারতে আসার হিড়িক বাংলাদেশি হিন্দুদের মধ্যে। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সরাসরি কথা বলবো ঘোজাডাঙ্গা সীমান্তে, আপনাদেরকে নিয়ে যাব সঞ্জিত চক্রবর্তী, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, বাংলাদেশে এই মুহূর্তে যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে সংখ্যালঘু দীপু দাস তাকে পিটিয়ে পুড়িয়ে যেভাবে মেরে ফেলা হয়েছে, তারপরেই আতঙ্ক গ্রাস করেছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের মধ্যে, এবং তারাই ভিড় জমাচ্ছেন ঘোজাডাঙ্গা সীমান্তে এদেশে আসার জন্য। কি বলছেন তারা? ওসমান হাদির মৃত্যুর পর তারপরে পাল্টা যে দীপু দাসের মৃত্যু, অর্থাৎ নৃশংসভাবে হত্যা করে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ, সেই নিয়ে কিন্তু দুই দেশের কিন্তু উত্তাল হয়েছে। তারপরে বিশেষ করে একাধিক আশ্রম থেকে একাধিক যে ছাত্র প্রধান উপদেষ্টা মন্ডলীর সদস্য যেভাবে ভারত বিদ্বেষী এবং উস্কানিমূলক মন্তব্য আর পাশাপাশি চিকেন লেগ নিয়ে একাধিক যে বক্তব্য রাখছে, তাতে কিন্তু ভারত সরকার যে ভালোভাবে নেয়নি সেটা বলা বাহুল্য। ইতিমধ্যে সেই তুমি জানো ভারতীয় দূতাবাসকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন এই বাংলাদেশিরা, যারা এই প্রধান উপদেষ্টা মন্ডলীর সদস্য। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু দুই দেশের যে সম্পর্ক অনেকটাই তলানি শিখেছে, তা বলা স্বাভাবিক। তুমি জানো ইতিমধ্যে বাংলাদেশের যে বিশেষ করে সেনাপ্রধান রয়েছে ফখরুজ্জামান নিজের উদ্যোগে কিন্তু ভারতীয় সেনাপ্রধানকে অর্থাৎ উপেন্দ্র দ্বিবেদীকে কিন্তু সরাসরি তিনি ফোন করে বলেছিলেন যে ভারতীয় যেসব সম্পত্তি রয়েছে বাংলাদেশে, এছাড়া বিশেষ করে যেসব ভারতীয়রা রয়েছে অর্থাৎ হিন্দু সংখ্যালঘুরা রয়েছে সে দেশে, তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। কিন্তু তারপরেও কিন্তু বারবার এই চিকেন নেক নিয়ে যে মন্তব্য, সেটা কিন্তু একেবারে কিন্তু দিল্লি ভালোভাবে নেয়নি, যার কারণে তার মধ্যে আতঙ্ক রয়েছে। আমি সরাসরি কথা বলবো, ওপারতে আসেন, এই যে আমরা নিরাপত্তা দেখতে পাচ্ছি, মানে কি অবস্থা, মানে কতটা আতঙ্ক মনে হচ্ছে। তবে না কেমন না, মানে ভয়টা তো কাজ করছে না বাংলাদেশে। একেবারে শুনলে একজন স্টুডেন্ট ছাত্র যেভাবে বললো বাংলাদেশ থেকে তাদের বাড়ি বাংলাদেশে, তিনি যেভাবে বলে আসলেন যে একেবারে যে ভয় একটা কাজ করছে, আতঙ্ক কাজ করছে এবং পাশাপাশি সব নিয়ে কিন্তু কোনো একটা ভয়ে কাজ করছে। যেমন যে অর্থাৎ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর যে ঘোজাডাঙ্গা, সেখান থেকে কিন্তু বিভিন্ন যে সংখ্যালঘু হিন্দুরা কিন্তু তারা কিন্তু দেশ ছাড়ছে, অর্থাৎ এদেশে ঢুকছে, কেউ ভিসা পাস করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বারবার যে অভিযোগটা উঠছে যে দু দেশের সম্পর্ক, অর্থাৎ ইতিমধ্যে তুমি জানো চিকেন নেগে যে 7টি রাজ্য রয়েছে, তার মধ্যে পশ্চিমবাংলা রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে যে একাধিক রাজ্য রয়েছে, সেখানে সীমান্ত নজরদারি কঠোর করে যে বিএসএফ অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। কোনো রকমভাবে খামতি রাখতে চাইছে না সীমান্ত বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে যেভাবে বাংলাদেশে বিদেশি শক্তির হাত ঢুকেছে, অর্থাৎ বিদেশি শক্তি যেভাবে সেখানে গ্রাস করছে, তাতে কিন্তু সেদেশের সংখ্যালঘুরা অনেকটা অনিশ্চয়তার মধ্যে তাদের জীবনযাপন কাটছে। আমরা যখন সকালবেলা এখানে এসেছিলাম সীমান্তে, বিভিন্ন সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে কথা বলছিলাম, তারা যে দাবি করছে, বিশেষ করে তারা বলছেন যে নিরাপত্তার তারা অভাব বোধ করছেন, অর্থাৎ যেভাবে ওদেশে অশান্তি বাড়ছে, যে সময় যত যাচ্ছে সেদেশের যেমন এখনও যেন স্থায়ী সরকার হয়নি, তার মধ্যে যেভাবে সেদেশে যেভাবে অস্থিরতা বাড়ছে, তাদের মধ্যে ভয় একটা কাজ করছে এবং তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই ছবি কিন্তু ধরা পড়েছে। প্রশ্ন হচ্ছে যে বারবার কেন বিদেশি শক্তি হাত বাংলাদেশের ওপরে, আর সেইভাবে ভারত বিদ্বেষী এবং উস্কানিমূলক মন্তব্য এবং চিকেন নেক সহ যে রাজ্যগুলোকে আলাদা করে দেওয়া ভারতবর্ষে ভারত সরকার যে ভালো চোখে নিচ্ছে না, এটা বলা বাহুল্য। সেটা একেবারে বাংলাদেশি হাই কমিশনারকে পত্র পাঠান, অর্থাৎ চরম পত্র দিয়ে জানিয়ে দিলেন যে এটা ভারত অর্থাৎ দিল্লি কোনোভাবে ভালো চোখে নিচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরেও দুদেশের যে জায়গায় সম্পর্ক তলানিতে ঠেকেছে, তাতে কিন্তু অনেকটাই সেদেশের যে সংখ্যালঘুরা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা দেশ ছাড়ছে। প্রশ্নটা উঠছে, তাহলে কি সময় যত যাচ্ছে
সেই সম্পর্ক আরও তলানিতে যাবে। আর পাশাপাশি ওখানকার যেসব বাংলাদেশিরা আছে হিন্দুরা, তারা বলছেন সে দেশে স্থায়ী সরকার নেই। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের আগে যেমন উত্তপ্ত যে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি, একের পর ঢাকা সহ একাধিক জায়গায় যে অগ্নিগর্ভ, সেই জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে যে ভারত সরকার যে এটাকে যে শেষ পর্যন্ত তারা দেখতে যায় যে কোন পরিস্থিতি গিয়ে বাংলাদেশে এই অবস্থা থামে। কিন্তু ইতিমধ্যে যে দুই দেশের যে সম্পর্ক, বিদেশি সম্পর্ক, অর্থাৎ দুই দেশের আন্তর্জাতিক বাণিজ্য থেকে শুরু করে একাধিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা অনেকটাই খারাপ দিকে যাচ্ছে, এমনটা মনে করছে যারা ওপারে বাংলাদেশি হিন্দুরা রয়েছে, তারা ওই দেশ থেকে যখন এই দেশে ঢুকছে, সেই গোড়াটাকায় একের পর এক সেই সব জমা পড়লো। খুবই ধন্যবাদ সুচিত তোমাকে। সুচিত চক্রবর্তী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি গোজারাগা সীমান্ত থেকে, এবং সেই সীমান্তে এসেই ভিড় জমাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। সেদেশে নিরাপত্তার অভাব তারা বোধ করছেন এবং যার কারণেই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসছেন তারা। উদ্বিগ্ন কেন? তার কারণ এই যে এখন রাজা নেই, দেশের সরকার প্রধান নেই, এখন অরাজনৈতিক অবস্থা চলতেছে, আগুন জ্বলছে। তারপরে রাতে আর টাকা আদায় করতে আসে না, পার্টি থেকে বিভিন্ন লোক দিনের বেলায় টাকা আদায় করতে আসে, টাকা নেওয়ার সুবিধা। এখন শুধু হিন্দুরা না, হিন্দু মুসলমান উভয়। হ্যাঁ, এই হলো অবস্থা। হিন্দুদের মধ্যে একটা ভয় কাজ করছে, আপনি কি 100 বার, নট অনলি হিন্দু বাট অলসো আদার্স।